স্ক্রিনে দেখা যাচ্ছে মহাকাশে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুত রকেট। শুরু হলো কাউন্টডাউন। অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিজ্ঞানীরা। একরাশ উৎকণ্ঠা আর আবেগকে চেপে রেখে সকলেই তখন এক মনে অপেক্ষা করছেন। একটাই ভাবনা, প্রজেক্ট যেন সফল হয়। এরপর প্রবল গর্জন করে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিল সেই রকেটটি। আর করতালি দিয়ে একে অন্যকে আনন্দে জড়িয়ে ধরলেন বিজ্ঞানীরা। যে কোনো রকেট উৎক্ষেপণের আগে এই ছবিটা খুবই পরিচিত। এই সেই মুহূর্ত যখন রকেটটি এরকমভাবে মহাকাশের উদ্দেশ্যে উড়ে যায়, তখন বিজ্ঞানীদের মনে কিন্তু আশা, ভরসা তৈরি হয় এবং যুদ্ধ জয় করার যে একটা আনন্দ রয়েছে বলা যেতে পারে, সেই রকমই একটা আনন্দ কিন্তু উপভোগ করেন বিজ্ঞানীরা সেই মুহূর্তে। Vehicles pitching downrange. 3, 2, 1, ignition, and liftoff. Go Falcon, go GSAT 20. এবারে এই ছবিটা সেটা যে কোনো মহাকাশ গবেষণা কেন্দ্রই হোক, বা আমেরিকার ধনকুবের তথা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু এলেন মাস্কের মহাকাশ পাড়ি দেওয়া রকেট স্পেস এক্সের স্টারশিপ হোক, সব ক্ষেত্রেই বিষয়টা কিন্তু এক। কিন্তু একটা মারাত্মক অভিযোগ সামনে এসেছে ইলন মাস্কের বিরুদ্ধে। সেটা হলো, এইসব রকেট লঞ্চের সময় যে বিপুল বিস্ফোরণ হয় তাতে পরিবেশের প্রচুর ক্ষতিও হচ্ছে, যা কয়েক যোজন পরিবেশ দূষণের সমতুল্য এটা বলা যেতেই পারে। এটা শুধু রকেট লঞ্চের সময় নয়, মাঝ আকাশে রকেট থেকে যখন একটি একটি করে অংশ খসে পড়ে তখনও বায়ুমণ্ডলের বিপুল ক্ষতি হয়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষক কন্নোর বার্কারের মতে, বায়ুমণ্ডলে এর জেরে প্রায় 46 টন মেটাল অক্সাইড ও 40 টন রিঅ্যাক্টিভ নাইট্রোজেন তৈরি হয়। এই পরিমাণটা কিন্তু কম নয়। গবেষক বার্কারের মতে, গোটা পৃথিবীর মেট্রো শহরগুলি থেকে নির্গত মোট অ্যালুমিনিয়ামের এটা 35%। তাহলে বুঝে দেখুন, পরিবেশের পক্ষে রকেট লঞ্চের সময়ে নির্গমনের জেরে পৃথিবীর বায়ুমণ্ডল ও পরিবেশের কি বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। যদিও এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন মহাকাশচারী জোনাথন ম্যাকডাওয়েল। তার মতে, মহাকাশে রকেটের যে অংশ খসে পড়ে তার থেকে বায়ুমণ্ডলের ক্ষতির পরিমাণ কমই। কারণ মহাকাশচারী জোনাথনের মতে, সেই অংশগুলি বেশিরভাগই সমুদ্রে পড়ে যায়। বায়ুমণ্ডলে ক্ষতির পরিমাণ খুবই কম। ইলন মাস্কের স্টারলিংক রকেটের অংশবিশেষ, স্টারশিপ রকেটের অংশবিশেষ খসে পড়ার ঘটনা ঘটেছিল 2025-এর 16ই জানুয়ারি। এই ঘটনায় ক্ষতির আশঙ্কায় বেশ কয়েকটি প্লেনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এই ঘটনার জেরে যে বিপুল পরিমাণ অ্যালুমিনিয়াম অক্সাইড নির্গত হয়েছিল তাতে বায়ুমণ্ডলের ওজোন স্তরের ক্ষতি হয়েছিল বলেই গবেষকদের একাংশ দাবি করছেন। দেখুন, আপনাদের ভিডিওটা আর একবার দেখাই ভালো করে। Vehicles pitching downrange. 3, 2, 1, ignition, and liftoff. Go Falcon, go GSAT 20. Vehicles pitching downrange. এর পাশাপাশি পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সেও কিন্তু এর একটা বিরূপ প্রভাব পড়ে। এবারে আমরা একটু মঙ্গল গ্রহের দিকে যদি পাড়ি দিই, তাহলে আরও বেশ কিছু জ্ঞান অর্জন করা যেতে পারে। এমনিতে মঙ্গলে পৌঁছতে সময় লাগে 6 থেকে 9 মাস। পৃথিবীর পড়শি গ্রহ মঙ্গল নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের আগ্রহ কৌতূহলের অন্ত নেই। এই গ্রহে অভিযান আগেও হয়েছে, পরবর্তীতেও হবে। স্পেস এক্সও এই দলে রয়েছে। সাধারণত এই গ্রহে পৃথিবী থেকে পৌঁছতে সময় লাগে 6 থেকে 9 মাস। কিন্তু মাস্কের দাবি, তারা সঠিক এবং উন্নত প্রযুক্তি সহযোগে এমন মহাকাশযান তৈরি করে লাল গ্রহে পাঠাবেন যা এই দূরত্ব অতিক্রম করতে পারবে মাত্র 90 দিনে, মানে 3 মাসে। টেসলা কর্তার আশা, তার সংস্থার যান স্টারশিপ, যা অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত হবে, সেটি পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব অতিক্রম করবে সমসাময়িক যে কোনো মহাকাশযানের তুলনায় অনেক অনেক কম সময়। তার দাবি, বর্তমানে স্টারশিপের বেগ ঘন্টায় 36,000 কিলোমিটার, যে হিসাবে সেটি মঙ্গলে পৌঁছতে পারবে 100 দিনে।
চাঁদের মাটিতে মানুষ পৌঁছলেও মঙ্গলে এখনো কারো পা পড়েনি। স্বয়ংক্রিয় নভোযান পাঠিয়ে লাল গ্রহে গবেষণা চালাচ্ছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা, কিন্তু কেউই এখনো সেখানে মানুষ পাঠাতে পারেনি। এবার মঙ্গলে যেতে চলেছে স্পেসএক্স। কতদিনে জানেন? যেরকম বললাম, মাত্র 90 দিনে। এই গ্রহে পৃথিবী থেকে পৌঁছতে সময় লাগে 6 থেকে 9 মাস, কিন্তু মাস্কের দাবি তারা সঠিক এবং উন্নত প্রযুক্তি সহযোগে এমন একটা মহাকাশযান তৈরি করবেন যা লাল গ্রহে পাঠাবেন এবং তা দূরত্ব অতিক্রম করবে মাত্র 90 দিনে। কিন্তু ইলন মাস্কের বিরুদ্ধে যে অভিযোগটা করছেন লন্ডনের এক গবেষক, সেটা নিয়ে কি বলবেন ইলন মাস্ক? এটা তো একটা প্রজেক্টের অংশ, তিনি লাল গ্রহে বা মঙ্গল গ্রহে পাঠাবেন খুব তাড়াতাড়ি, সেটা একটা দিক। কিন্তু এই রকেটগুলো যখন লঞ্চ হচ্ছে এবং সেই রকেট লঞ্চের জেরে যে নির্গত ধোঁয়া এবং সেখানে যে কেমিক্যালগুলো সেখানে তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, তার জেরে পৃথিবীর বায়ুমণ্ডলের যে কি বিভৎস ক্ষতি হচ্ছে, সেটা নিয়ে কি বলবেন? সেটা নিয়ে কি কোনো রকম বক্তব্য তিনি রাখবেন? এবারে এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ডোনাল্ড ট্রাম্প, যিনি আমেরিকার প্রেসিডেন্ট এবং তিনি সব সময় বেশ কিছু নিয়ে কথা বলেছেন, তার যে করণীয় যে এজেন্ডাগুলো, সেই এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে পরিবেশ দূষণ রোধ করা, ক্লাইমেট চেঞ্জ, সে বিষয়ে নজর দেওয়া। কিন্তু এই যে লঞ্চগুলো হচ্ছে, যেগুলো সফল হচ্ছে সেগুলো, এবং যেগুলো অসফল হচ্ছে, মুখ থুবড়ে পড়ছে, সেগুলোতে তো আরও বেশি করে। আপনারা স্পেস ডেব্রির কথা জানেন, যেরকম মহাকাশে বিভিন্ন রকমের যে নোংরা আবর্জনা বইছে, সেগুলো নোংরা আবর্জনা কি, এই যে ধরুন ইলন মাস্কের একটি রকেট মহাকাশে গেল এবং সেখানে যাওয়ার পর সেখান থেকে যে বিভিন্ন জিনিসগুলো খসে খসে পড়ে, অনেক মহাকাশচারী বলছেন বা সায়েন্টিস্টরা বলছেন যে সেগুলো সমুদ্রে পড়ে যায়। কিন্তু সব কি সমুদ্রে পড়ে যায়? এটাও কিন্তু একটা প্রশ্নের বিষয়। তাহলে সমুদ্রে যদি পড়ে যায়, তাহলে স্যাটেলাইটের ভাঙা অংশ, রকেটের একটা টুকরো অংশ, সেগুলো কিভাবে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে এলোমেলো এভাবে? এবং এই স্পেস ডেব্রি আমাদের মহাকাশের জন্য বা আমাদের পৃথিবী এবং তার চারপাশে যে আমরা বহির্বিশ্বকে দেখতে পাচ্ছি, সেটার জন্য কিন্তু একটা বড় প্রভাব ফেলছে এবং স্বাভাবিকভাবে এটা একটা পরবর্তী দিনে বা আগামী দিনে আমাদের মাথা ব্যথার কারণ হয়ে না ওঠে। একবার ভেবে দেখুন তো, যদি কোনো রকমভাবে, যেরকম আমি আগে বললাম যে পৃথিবীর যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সের ওপরেও একটা প্রভাব ফেলছে। এবার তার জেরে যদি এই সমস্ত ভাঙা টুকরো অংশ যখন তখন পৃথিবীতে ভেঙে পড়ে, আছড়ে পড়ে, কারোর বাড়ির ছাদে পড়লো, কারোর বাড়ির গাছে পড়লো, তাহলে কি হবে? তাই না? ভাববার মতন বিষয় রয়েছে কিন্তু এটা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।